বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই প্রবাদটি আমরা সকলে ছোট থেকেই শুনে আসছি, কিন্তু কখনো যদি এমন কিছু ঘটে যেটা আমাদের বিশ্বাসের বাইরে, সেই ঘটনা কি আমরা বিশ্বাস করব? আজ সেই রকমই একটা হাড় হিম করা গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজ আপনারা শুনবেন লেখক সাগ্নিক সিনহার কলমে ওরা কথা বলতে পারে। সাগ্নিক সিনহা বর্তমানে এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র। অবসর সময়ের নেশার মধ্যে আছে বই পড়া, সিনেমা দেখা কিংবা ছবি আঁকা। তিনি ঘুরে বেড়াতেও ভালোবাসেন। লেখালেখি শুরু 2020 সালে। প্রিয় জনরা মূলত হরর ও থ্রিলার। নিয়মিত ফিকশন লেখেন ফেসবুকের বেশ কিছু জনপ্রিয় ভূতের গল্পের গ্রুপে। সাগ্নিকের লেখা গল্প ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বেশ কিছু গল্প সংকলন এবং পূজা বার্ষিকীতে। শুরু হচ্ছে সাগ্নিক সিনহার কলমে ওরা কথা বলতে পারে। শুনতে থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। হসপিটালের চাকরিটা পাওয়ার পর থেকে বেশ ফুর্তিতেই ছিল চিনু। চিনু মানে চিন্ময় দাস, লম্বা চিপচিপে চেহারা, হাসি খুশি স্বভাবের। এমনিতে একটু নার্ভাস ইন্ট্রোভার্ট টাইপের দেখতে ঠিকই, কিন্তু একবার বকতে শুরু করলে চট করে থামে না। নিলয় তার পুরনো স্কুলের ক্লাসমেট। একসাথে খেলাধুলো, পড়াশুনো সব কিছু সেই ছোটবেলা থেকে। চাকরি পেতে একদিন ডেকে সেবক রোডে স্পেশাল মোমো খাইয়ে দিল তাকে। মোমো খেতে খেতে টুকটাক আড্ডা চলছিল। নতুন চাকরির ব্যাপারেই খোঁজখবর নিচ্ছিল নিলয়। চিন্ময় বলল, আপাতত 6 মাসের জন্য নিয়োগ, তবে চেনা একজনের সাথে যোগাযোগ আছে, আর পরে পার্মানেন্ট করে দেবে বলেছে। মাইনেও বেশ ঠিকঠাকই। ফেরার সময় সে নিলয়কে বলল, সামনে শীতের ছুটিতে বাড়ি ফিরে একদিন একসাথে কালিম্পং যাব। চিনু বাড়ি ফিরেছিল। বলতে গেলে ছুটির অনেক আগেই ফিরে এসেছিল, তবে কালিম্পং যাওয়া আর হয়নি। বলতে গেলে আর কোনোদিনই কোথাও যাওয়া হয়নি তার। পরের দিনই ভোরবেলায় বেরিয়ে গেল চিনু। অনেকটা রাস্তা যেতে হবে। তাছাড়া সেদিনের দুপুরের মধ্যেই আবার রিপোর্টিং করার কথা। হাসপাতালটা বেশ পুরনো। শুনেছিলাম কোনো এক প্লান্টার সাহেবের উদ্যোগে কাছের চা বাগানের লোকেদের জন্য তৈরি হয়েছিল সেই আমলে। জলপাইগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, লামাহাটার কাছাকাছি। শহর থেকে একটু বাইরের দিকেই বলা যায়, তবে যোগাযোগ ভালো। বাস রাস্তা চলে গিয়েছে একদম গা দিয়ে, আর তার পিছনেই শুরু হচ্ছে হালকা জঙ্গল। সেটা একটু একটু করে ঘন হয়ে গিয়ে মিশে গিয়েছে আরও দূরে ডুয়ার্স পাহাড়ের গায়ে। এমনিতে জায়গাটা ভালোই, উত্তরবঙ্গের আর 5টা পাহাড়ি এলাকার মতোই। চারিদিকে শুধুই বিভিন্ন শেডের সবুজ আর অজস্র রঙের মেলা। কান পাতলে পাখির গান শোনা যাচ্ছে সারাদিন। দূরে তাকালে পাহাড়ের কোল ঘেঁষে ডুয়ার্স জঙ্গল দেখা যায় আবছা ধোঁয়ার মতো, আর তার মাঝখান দিয়ে সরু সাপের মতো আঁকাবাঁকা বাস রাস্তাটা আরও সুন্দর করে দিয়েছে চারপাশ। এরকম জায়গায় থাকা বেশ ভাগ্যের ব্যাপার বটে। অবশ্য সেটা দিনের বেলায়। সেদিন রাতেই বাকিটা টের পেল চিনু। সকালের এত সুন্দর ঝলমলে পরিবেশ সব কেমন যেন গ্রাস করে নিয়েছে হাড় কাঁপানো শীত আর মিশমিশে কালো অন্ধকার। হসপিটাল বিল্ডিংয়ের বাইরে বেরোলেই
সম্পূর্ণ এক অন্য জগৎ। জনমানব শূন্য জায়গাটাকে ঢেকে রয়েছে ঘন কুয়াশার চাদর। আর সেই অস্বস্তিকর নিস্তব্ধতা ভেদ করে দূরের জঙ্গল থেকে ভেসে আসে অদ্ভুত সব আওয়াজ। একা দাঁড়িয়ে থাকতে থাকতে গাটা কেমন ঝমঝম করে ওঠে। এর মধ্যেই ঝামেলা পাকালো সিনিয়র দিলীপ দা। ডেকে বলল, একজন সিকিউরিটি গার্ড হঠাৎ বিনা নোটিশে বাড়ি চলে গেছে, আর তুমি যদি এখন কয়েকটা দিন একটু সামলে দাও তাহলে ভালো হয় আর কি। কিছু এক্সট্রা টাকাও পাবে। প্রথমে একটু আমতা আমতা করছিল চিনু। সিকিউরিটি গার্ড হওয়ার মতো চেহারা আর সাহস কোনোটাই তার নেই। কিন্তু দিলীপদা বোঝালেন, চাকরিতে সবেমাত্র ঢুকেই বসের সাথে ঝামেলা করলে নিজেরই বিপদ হয়। তাছাড়া কিছু এক্সট্রা টাকাও তো পাবে। ওয়ার্ড বয়ের চাকরিতে আর এমন কি মাইনে দেয়? হ্যাঁ, কথাটা ঠিক, তাই রাজি হতেই হলো। প্রথম দিন আর রাতটা ভালোই কেটে গেল। রাতে ভয় ভয় একটু লাগলেও সেটা সয়ে যেতে তেমন সময় লাগলো না। আর কাজ বলতে তো একটা বাঁশের লাঠি হাতে রংচটা ইউনিফর্ম পরে ফাঁকা কম্পাউন্ডে কয়েকবার টহল দেওয়া। এমনিতেই আশেপাশে কোনো বসতি নেই, তাই সেভাবে ঝামেলাও নেই কিছু। আর তারপর বাকি সময়টা সামনের গেটের পাশে গার্ড রুমে বসে সিনিয়র সিকিউরিটি তপনদার সাথে আড্ডা মারা। বলতে গেলে এই কাজটা বরং বেশি আরামের। ওয়ার্ডে রাজ্যের রুগীর হাজার ফরমায়েশ মেটানোর থেকে অন্তত কম খাটুনির। ভালোই লাগলো চিনুর। তেমনই আড্ডা হচ্ছিল পরের দিন বিকেলে, আশেপাশের সব নতুন খবর নিয়ে। ডিউটি আবার শুরু হতে একটু দেরি আছে। তপনদা গল্প বলতেও ভালোবাসেন, বেশ জমে উঠেছিল। হঠাৎই কথাটা তুললেন তপনদা। শুনেছ চিনু, তোমার আগের গার্ড পালালো কেন অমন করে? না, শুনিনি সেভাবে। দিলীপদা বলল বাড়ি থেকে জরুরি খবর পাঠিয়েছিল। বাঁকা হাসি হাসলেন তপনদা, তারপর গলা নামিয়ে বললেন, চিনু, দিলীপ বোধহয় পুরোটা বলতে ভুলে গিয়েছে। কিন্তু একটা কথা বলি তোমায়, পুরনো গাইনি ওয়ার্ডের পিছনের রাস্তায় রাতের বেলা একা কখনো যাবে না। কেন বলুন তো দাদা, আপনি কি ভূত টুতের ভয় দেখাচ্ছেন? ফিক করে হেসে ফেলল চিনু। চোখ বড় বড় হয়ে গেল তপনদার। গর্তে আটকে পড়া পুরনো গাড়ির মতো কিছুক্ষণ গঁ করলেন বিরক্ত মুখে। বিজ্ঞের মতো দুবার মাথাও নাড়লেন। তারপর একটু ঝুঁকে পড়ে কেশে নিয়ে বললেন, তোমাকে ভয় দেখিয়ে আমার কি হবে? হ্যাঁ, আর ভূতে আমি বিশ্বাস করি না। নতুন এসেছো এখানে, তোমার ভালোর জন্যই বলা। কারণটা নিজেই পরে ঠিকই জানতে পারবে। এখন যেটা বললাম সেটা একটু শোনো। হালকা হেসে উঠে পড়লেন তপনদা। চিনু মাথা নাড়ল, কিন্তু কিছুই বুঝল না। তবে এটা ঠিক করলো রাতে একবার ওই রাস্তায় যাবে। একাই যাবে সে নিজেও জানে কিছুই পাবে না, তাও দেখতে দোষ কি? সেদিন বৃহস্পতিবার। সেই যে মঙ্গলবার থেকে আকাশের মুখ গোমড়া হয়েছে, এখনো তা কমার কোনো লক্ষণ নেই। সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি, আর তার সাথে পাল্লা দিয়ে দমকা ঝোড়ো হাওয়া। সবে অগস্ট, অথচ এর মধ্যেই উত্তরবঙ্গের হাড় কাঁপানো ঠান্ডাও পড়তে শুরু করেছে একটু একটু। আর আজকে তো সকাল থেকেই মেঘলা আকাশ, ঠান্ডা স্যাঁতস্যাঁতে একটা ভাব রয়েছে হাওয়ায়। বেশিক্ষণ খোলা জায়গায় দাঁড়ালে বেশ গা শিরশিরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তবে হসপিটালের লোড তেমন একটা কম নেই। গতকালই ভীষণ বৃষ্টির মধ্যে ব্রেক ফেল করে একটা বাস গাছে ধাক্কা মেরে উল্টে গেছে। আজকে সকাল থেকেই স্ট্রেচার আর অ্যাম্বুলেন্স করে আসছে একের পর এক মানুষ। তাদের মধ্যে অনেকেই আর কোনোদিন ফিরবেন না। এসব দেখলে কেমন মন খারাপ করেছেন।
এখনো তেমন অভ্যেসটা তৈরি হয়নি। তাড়াতাড়ি ডিনার সেরে নিয়ে ড্রেস করে ব্যাটন আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল চিনু। নতুন গার্ড এখনো আসেনি, আপাতত তাকেই ওই কাজ করে যেতে হচ্ছে। তা মন্দ লাগে না তার। অনেক উপরে তারা ভরা মিশমিশে কালো আকাশ, আর তার নিচে তেমনই ঘন অন্ধকার প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছে বাড়িটা। ভিতরে জীবন মৃত্যুর সন্ধিকণে ঝুলতে থাকা অসহায় মানুষগুলোর ভাগ্য নির্ধারণ করে চলেছেন আরও কয়েকজন দৃঢ় সংকল্প মানুষ। আর দূরে প্রকাণ্ড সাপের মতো শুয়ে থাকা বাস রাস্তায় ছুটে চলা গাড়ির উজ্জ্বল লাল হলুদ আলো ঠিক একবার করে জ্বলে উঠেই মিলিয়ে যাচ্ছে আবার। হঠাৎ তাকালে দূরে পাহাড়ের গায়ে জোনাকির মতো লাগছে সেগুলোকে। আজকে তেমন কাজে মন নেই চিনুর। কম্পাউন্ডে চুপচাপ ঘুরে বেড়াতে লাগলো সে। উঁচু পাঁচিল ঘেরা হসপিটাল চত্বরে মোট দুটো বাড়ি, তার মধ্যে একটা মেন বিল্ডিং। জানলা দিয়ে সাদা আলোর সরু রেখা এসে পড়েছে বাইরের চত্বরে। ভিতর থেকে শোনা যাচ্ছে অনেক মানুষের কথা বলার আওয়াজ। মাঝে মাঝে ভেসে আসছে ইসিজি মেশিনের বিপ বিপ চেনা শব্দ। আর একটাকে বাড়ি না বলাই ভালো। মেনের থেকে কিছুটা দূরেই পেছনের দিকে একতলা বাড়ি, তাতে 3-4টে ঘর এখন প্রায় ভেঙে পড়েছে। বুনো লতা পাতায় ঢেকে গিয়েছে বহু বছর আগের পরিত্যক্ত গাইনি ওয়ার্ড। সাপকোপের ভয়ে দিনের বেলাতেও কেউ শখ করে ঢুকতে যায় না সেদিকে। এর পেছনে কিছুটা পরে পাঁচিল। এদিকটায় পাঁচিলের একটা বড় অংশ ভেঙে গিয়েছে অনেক আগেই। তেমন ঝঞ্ঝাট উপদ্রব নেই বলে সেটা ওই রকমই পড়ে আছে। ঘুরতে ঘুরতে মেনের পিছন দিকের রাস্তাটা দিয়ে গাইনি ওয়ার্ডের সামনে এসে দাঁড়ালো চিনু। দুটো কুকুর নির্বিকার মুখ করে শুয়ে আছে একটু দূরে, বাড়িটার একদম সামনে। লোক দেখে উৎসাহ পেয়ে লেজ নাড়িয়ে হ্যালো বলল চিনুকে। একটু হাসলো চিনু। তপনদা মুখে যাই বলুন, আসলে মানুষটা বেজায় ভীতু। কার মুখে কি শুনেছেন হয়তো, তার থেকেই ভেবে নিয়েছেন নিজের মতো। পরিত্যক্ত ভাঙা বাড়ি, তার উপরে আবার পুরনো হাসপাতাল, এসব থাকলে সেটা নিয়ে যা খুশি ভূতের গল্প জুড়ে দেওয়া একটা বিরক্তিকর অভ্যেস। যত সব। ভূতই যদি থাকবে তবে যে ওই কুকুরগুলো অমন করে শুয়ে শুয়ে খেলা করছিল কি করে? সবাই যে বলে ওরা নাকি সব বুঝতে পারে। ধুর, ভিতর ডিম। তবে বাড়ির ভিতরে এই রাত দুপুরে ঢোকা উচিত হবে না। ভূত নেই বলে সাপগুলো তো আর এক্সকিউজ মি বলে জায়গা ছেড়ে দেবে না। পিছনের দিকে রাস্তাটা ধরে এগিয়ে গেল চিনু। ভাঙা পাঁচিলের গর্তটা চোখে পড়ল তার। সেই ফাঁক দিয়েই দেখা যাচ্ছে ওপাশের কিছুটা ঘাসে ঢাকা জায়গা। তারপর শুরু হচ্ছে জঙ্গল। এখানে জঙ্গল বেশ পাতলা। সেখান থেকেই ক্রমাগত রাত চোরা পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে। দূরে পাহাড়ের দিক থেকে মাঝে মধ্যে শোনা যায় আরো কিম্ভূত সব জান্তব আওয়াজ। সেগুলো কিসের তা জানার তেমন ইচ্ছেও নেই তার। পাঁচিলের ভাঙা জায়গাটা দিয়ে বাইরে এলো সে। এখান থেকে মেন বিল্ডিং এর পেছন দিকটা চোখে পড়ছে, আর এদিকে সামনেই সার সার গাছের ফাঁক দিয়ে দেখা যায় দূরের পাহাড়। এই রাত দুপুরে অবশ্য চাপ চাপ অন্ধকার ছাড়া কিছুই বোঝা যায় না তেমন। জঙ্গলে ঢোকার মুখে একটা বড়সড় পেয়ারা গাছ। অনেকদিন আগে ছোট ছোট সবুজ পেয়ারাগুলো দেখেছিল চিনু। আজকে গাছটার সামনে যেতেই দারুণ খুশি হয়ে গেল সে। ঘন সবুজ রঙের পেয়ারায় ভর্তি গাছটা। কাল পাড়াই ভালো। এই রাত দুপুরে আবার কে গাছে উঠবে? চারিদিকে তাকালো চিনু। বাংলা গল্পে যাকে বলে নিশ্ছিদ্র অন্ধকার। আজকে চারিদিকে একটু বেশি চুপচাপ। পাখিগুলো খালি থেকে থেকে ডেকে উঠছে হিস্টেরিয়া রোগীর মতন। জঙ্গলের দিক থেকে ভেসে আসা ফুরফুরে ঠান্ডা বাতাসে ভেজা মাটির গন্ধের সাথে মিশে আছে কিসের একটা হালকা গন্ধ, বাজে গন্ধ, একটু পচা মতো। বোধ হয় কাছেই কিছু মরে পড়ে আছে, বন বিড়াল বা ইঁদুর টিঁদুর হবে। ভাঙা জায়গাটা দিয়ে আবার কম্পাউন্ডে ঢুকে এলো চিনু। দূরে বাড়িটার সামনে কুকুরগুলো আর নেই এখন।
কোথায় পালালো কে জানে। হাত ঘড়িতে এখন 12টা 25। না, এবার ফিরতে হবে, ঘোরাঘুরি হয়েছে অনেকটাই। ঘুরে চলে আসতে গিয়ে হঠাৎ ব্যাপারটা খেয়াল করলো চিনু। সেই ভ্যাপসা অদ্ভুত পচা গন্ধটা আসছিল তো জঙ্গলের দিক থেকে, কিন্তু এখন আবার মনে হচ্ছে এখানেই গন্ধটা কেমন বেড়ে উঠেছে। আর তার সাথেই হঠাৎ করেই যেন ঝোড়ো হাওয়াটাও বন্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। আজব। চলে আসতে গিয়েও থেমে গেল চিনু, কারণ এখন যত সময় যাচ্ছে তার মনে হচ্ছে গন্ধটা আরেকটু বেড়ে গিয়েছে। আর সেই গন্ধটা আসছে ভাঙা গাইনি ওয়ার্ডের পেছনের দিক থেকে, পেছনের সেই রাস্তাটা থেকে। চিনু চলে আসতে গিয়েও আসতে পারল না। কিছু একটা তাকে টানতে লাগলো পেছনের সেই রাস্তাটার দিকে, যেন কেউ বারবার বলতে লাগলো ওদিকে যেতেই হবে, দেখতেই হবে কি আছে ওখানে। চারপাশ থেকে এতক্ষণ ধরে আসা অজস্র আওয়াজ কেউ যেন এক ঝটকায় বন্ধ করে দিয়েছে। থমথম করছে চারদিক, আর পাল্লা দিয়ে বাড়ছে গন্ধটা। আরো অবাক হতে লাগলো সে, ইঁদুর মরলে কি এত বিকট দুর্গন্ধ ছাড়ে? রাস্তাটার দিকে এগিয়ে গেল চিনু। ব্যাপারটা কিছুই না, কিন্তু একবার দেখে না আসলে শান্তি হবে না তার। এতক্ষণ ধরে দূরের জঙ্গল থেকে একটা ফুরফুরে ভেজা হাওয়া ভেসে আসছিল, তাতেই গন্ধটা প্রথমবার নাকে এসছিল তার। এখন সেটাও থমকে গিয়েছে। বেশ গরম লাগছে, কুমোট ভ্যাপসা গরম। গাইনি বিল্ডিংটার কাছে যেতে চিনু বুঝতে পারলো দূর থেকে যেটাকে দেখে নেহাতি ছোট একটা একতলা বাড়ি মনে হতো, সেটা আসলে কিন্তু অতটা ছোটও না। পুরনো আমলে একতলা বাড়ি হলেও ঘরগুলো যে বিশাল আকারের আর অনেক উঁচু সেটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে। মাথায় অ্যাসবেস্টাসের ছাদ, এক সময় বেশ সুন্দর দেখতে ছিল সেটা বোঝা যায়, কিন্তু এখন নোনা ধরা দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল। সেখান থেকে মাথা বের করে রয়েছে বুনো লতা পাতার ছোট ছোট ঝোপ। প্লাস্টার খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে অনেক জায়গাতে। ছাদটাও আর অক্ষত নেই, নিচ থেকে দেখতে পাওয়া যায় না, তবে ছাদ থেকে নেমে আসা লতা পাতা আর গাছের ঝুড়িগুলো দেখে বেশ কল্পনা করে নেওয়া যায় অবস্থাটা। 100 বছর আগের অ্যাসবেস্টাসে জায়গায় জায়গায় ফাটল ধরেছে, অনেক ধকল সহ্য করে ভেঙে পড়েছে মাঝখানের অনেকটা, আর সেখান দিয়ে ওপর থেকে নির্বিঘ্নে ঝোপ জঙ্গল ঢুকে পড়েছে বাড়ির ভেতরের দিকে। জানলার পাল্লাগুলো এত বছরে আর খুঁজে পাওয়া যায় না। খোলা জানলাগুলো অতিকায় অন্ধকার বাড়িটার অজস্র চোখের মতো হাঁ করে তাকিয়ে আছে বাইরের দিকে। জানলা দিয়ে ভেতরে তাকাতে কেমন একটা অস্বস্তি লাগে। বাড়ির ভিতরে চাঁদের আলোও ঢুকতে পারিনি ওই জঙ্গলের পাশ কাটিয়ে। ভিতরে মিশমিশে কালো অন্ধকার, একটা অদ্ভুত শূন্যতার মতো তাকিয়ে আছে বাইরের দিকে। পুরো বাড়িটা কাছ থেকে দেখলে ভূতের বাড়ি মনে করলে দোষ দেওয়া যায় না। সেদিকে তাকিয়ে চিনুর এবার একটু গাটা ছমছম করতে লাগলো, কেমন একটা শিরশিরে অনুভূতি। বাড়িটার ধার দিয়ে আস্তে আস্তে যতই পেছনের দিকে যেতে লাগলো ততই বারবার মনে হচ্ছে ওই ভাঙা জানলার ফাঁকা গর্তগুলো যেন আর ফাঁকা নেই। কারা যেন ওখান দিয়ে তাকে দেখছে, নজর রাখছে তার উপর। না, এই রকম পরিবেশে একা এলে এসব মাথায় আসতেই পারে। মাথার ঝাঁকিয়ে নিয়ে এগিয়ে যেতে লাগলো চিনু। ভয় পাওয়ার মতো কিছুই হয়নি, চারিদিক অন্ধকার, শুধুই এইটুকু। বেশ লম্বা বাড়িটা, সবে মাঝখান পর্যন্ত এসছে চিনু। আর কিছু না ভেবে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো বাড়িটার পেছন দিকে। আর তখনই ব্যাপারটা খেয়াল করলো সে, গন্ধটা আর নেই। বিকট দুর্গন্ধটা যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে মিলিয়ে গেল। আশ্চর্য, শুধু গন্ধটাই নয়, আরো সব কিছুই অন্যরকম লাগছে এই দিকটায় আসতে। মনের ভুল? চারিদিকে হাওয়া কেমন ভারী হয়ে উঠেছে, দূরের জঙ্গলের সব শব্দ থেমে গিয়েছে। এতক্ষণে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছিল, এখন সেটাও আর নেই। একটা পাখিও আর ডাকছে না। আশ্চর্য, এতদিন ধরে নাইট ডিউটি করছে, এরকম নিস্তব্ধতা আগে কখনো দেখেনি চিনু। রাত হলে শব্দ আরও বেড়ে ওঠে অন্যদিন,
কিন্তু আজকে যেন অন্যরকম। মনে হচ্ছে চারপাশের মধ্যে লুকিয়ে থাকা একই রকম দেখতে একটা অন্য জগতে হঠাৎ করে ঢুকে পড়েছে সে। আর এত গরমই বা লাগছে কেন? উত্তরবঙ্গে জমার ঠান্ডা কোথায়? হাওয়া এখনো একই রকম ভ্যাপসা গরম, কিন্তু তার চেয়েও বেশি গরম লাগছে। গায়ে হাত দিয়ে দেখলেও চিনু ঘামতে শুরু করেছে এর মধ্যেই। এইবার আর ঠিকঠাক লাগলো না তার। চারপাশে সব কিছু একই রকম শান্ত, ঠিকঠাক, স্বাভাবিক লাগছে, কিন্তু তা সত্ত্বেও এই অদ্ভুত অস্বস্তিটা কিছুতেই যাচ্ছে না। আর অবচেতন মনে কেউ বারবার বলে চলেছে ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে, আর এগোনো ঠিক নয়, এবার ফিরতে হবে। নিজের হার্টবিট শুনতে পাচ্ছে চিনু। বুকের মধ্যে কেউ ছটফট করে বারবার সতর্ক করতে চাইছে, না, যা দেখা যাচ্ছে সেটাই সব না। এই শান্ত স্বাভাবিক অন্ধকার রাতের আড়ালেই এখানে আরও অস্বাভাবিক আর ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে, যেটা না দেখাই হয়তো ভালো। তপনদার কথাটা একবার মাথায় এলো চিনুর। তাতে আরও অস্বস্তি হতে লাগলো তার। বোধহয় কথাটায় বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে সে। তাও কেন যেন মনে হচ্ছে হয়তো শুনলেই ভালো হতো, কিন্তু কৌতূহল চেপে ধরেছে ততক্ষণে। এত দূর এসে শুধু অস্বস্তির জন্য পালিয়ে যাওয়া যায় না, জানতে হবেই ঠিক কি আছে ওই ভাঙাচোরা পুরনো বাড়িটার পেছনের রাস্তায়। আদেও কি কিছু আছে, না পুরোটাই অন্ধকারের ভয়? উত্তেজনার বশেই এগিয়ে যেতে লাগলো চিনু। প্রায় পেরিয়ে এসেছে বাড়িটা। সামনেই দেখা যাচ্ছে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা বিশাল ডাস্টবিন। ওর সামনে দিয়ে কোনটা ঘুরে গেলেই সোজা পেছনের রাস্তায় গিয়ে পড়া যাবে। হাত খুলতে চিনু দেখলো রাত 1টা। আর ঠিক তখনই ব্যাপারটা ঘটলো। এক পা বাড়াতেই হৃৎপিণ্ড গলার কাছে চলে এলো চিনুর। থমকে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। একটা শব্দ, খুব চেনা একটা শব্দ। ওই যে আবার হচ্ছে। মৃদু একটা অদ্ভুত ঘোর লাগা ছন্দে বারবার হয়েই চলেছে আওয়াজটা, কিন্তু এই আওয়াজটা খুব চেনা। রোজ সকালে হসপিটাল বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে অজস্রবার শুনতে পায় চিনু। আওয়াজটা জানলা খোলার, আটকে থাকা কাঠের পাল্লা ঠেলে খুলে দেওয়ার খটখটে শব্দ। আর খুব সাধারণ সেই শব্দটা এখন অলৌকিক হয়ে শিরদাঁড়ের ঠান্ডা স্রোত বইয়ে দিল চিনুর। কারণ এই মুহূর্তে সেটা ভেসে আসছে চিনুর ঠিক পেছন থেকে। আর সেদিকে তাকে ভীষণ চমকে উঠল সে। বছরের পর বছর বন্ধ হয়ে থাকা পুরনো পাল্লাগুলোয় ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। প্রচণ্ড আক্রোশে কেউ সশব্দে খুলে দিচ্ছে বাইরের দিকে। আর দেওয়ালে ধাক্কা লেগে কেঁপে কেঁপে উঠছে নড়বড়ে ঘুম ধরা পাল্লাগুলো। কিন্তু একটু আগেই বাড়ির পাশ দিয়ে আসার সময় ওই অন্ধকারের মধ্যেও সে পরিষ্কার দেখেছে জানলাগুলো। লতাপাতার ঘন জঙ্গলে হারিয়ে যাওয়া জানলাগুলোয় কোনো পাল্লাই ছিল না, একটাতেও না। চিৎকার করার মতো অবস্থাতেও ছিল না সে। গলা দিয়ে আওয়াজ বেরোলো না। আর কিচ্ছু ভাবতে পারছিল না চিনু। মাথা আর কাজ করছে না। আর কোনো অনুভূতিতেই তা সাড়া দিচ্ছে না কোনোভাবে। সব সাহস উবে গিয়েছে এক নিমিষে। ভূত হোক বা না হোক, এই জায়গায় আর এক মুহূর্ত থাকা সম্ভব না। দৌড়তে শুরু করলো সে। কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে পাগলের মতো দৌড়তে লাগলো। যেভাবেই হোক বেরোতে হবে এখান থেকে, বেরোতেই হবে এক্ষুনি। সামনের ঝোপ ঝাড় ভেঙে দৌড়তে শুরু করলো চিনু। এইখানটা বেরোতেই হবে। এইবার সব কিছু আবার স্পষ্ট হয়ে উঠেছে। সেই পাগল করে দেওয়ার তীব্র গন্ধটা আবার একটু একটু করে বাড়ছে। নাক জ্বালা জ্বালা করছে চিনুর। চারপাশের গরম হাওয়াটা আর নেই। আস্তে আস্তে ঠান্ডা নেমে আসছে জায়গাটায়, ভীষণ ঠান্ডা। উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতের থেকেও বেশি। গা শিরশির করার ঠান্ডা হাওয়া বইছে গোটা মাঠ জুড়ে। কানে আর কিচ্ছু ঢুকছে না। বহুদূর থেকে ভেসে আসছে সেই অলৌকিক শব্দটা। মাথাটা কেমন ধরে আসছে এইবার। খুব ক্লান্ত লাগছে। কতক্ষণ দৌড়চ্ছে সে। দূরে দেখতে পাচ্ছে রাস্তাটা, ওটা পেরোলেই পাঁচিল। প্রাণপণে দৌড়চ্ছে চিনু।
পায়ের পেশিতে আর কোনো সাড় পাচ্ছে না সে, কিন্তু থামলে চলবে না। আর একটু, ওই রাস্তায় গিয়ে পড়লেই বেরিয়ে যাবে সে এখান থেকে। কিন্তু কিন্তু রাস্তাটা একটু কাছে আসছে না। আর দম নিতে পারছে না চিনু। হাঁ করে হাঁপাতে হাঁপাতে ছুটে চলেছে সে কোনো রকমে। দু একবার পাথরে ধাক্কা খেয়েও পড়লো চিনু। ওই তো রাস্তাটা, ওখানে যেভাবেই হোক পৌঁছতে হবে। কতক্ষণ দৌড়চ্ছে সে জানে না, আর কতক্ষণ দৌড়তে পারবে সেটাও জানে না। আস্তে আস্তে থেমে আসছে শরীর। কোনো রকমে মাথাটা তুলে ভালো করে আরেকবার দেখলো সে, কিন্তু রাস্তাটা আর পাঁচিলটা 1 ইঞ্চিও কাছে আসছে না। কেমন যেন দূরে সরে যাচ্ছে একটু একটু করে। চারপাশটা কি বদলে যাচ্ছে এইবার। ওই তো দূরে গাছটা ওইখানেই ছিল। ওর পাশেই ভাঙা পাঁচিলের গর্তটা। কোথায় চলে যাচ্ছে সেগুলো? মাথাটা কি একবার ঘুরে গেল? সব কিছু এরম কেন ঝাপসা হয়ে যাচ্ছে? না না, বেরোতেই হবে, যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে এখান থেকে। ঘাড় ঘুরিয়ে একবার পাশে দেখলো চিনু। দুপাশে কিচ্ছু নেই, আর ঝোপঝাড়টুকুও দেখা যাচ্ছে না। একটা ফাঁকা জনশূন্য অন্ধকার প্রান্তরে একা ছুটে চলেছে ক্লান্ত অবসন্ন দেহে। সহ্যের শেষ সীমা ছাড়িয়ে গিয়েছে অনেক আগেই। আর তার বাঁদিকে যেন একসাথেই ছুটে চলেছে বাড়িটা, তাড়া করে চলেছে তাকে। কিছুতেই সেটা পিছনে ফেলে এগোতে পারছে না সে। সামনে তাকাতেই এবার রক্ত ঠান্ডা হয়ে গেল তার। দূরের রাস্তা, পাঁচিল, জঙ্গল, কোথাও কিছু আর নেই। সামনে শুধু কালো অন্ধকার আর অলৌকিক শূন্যতা, যার দিকে পাগলের মতো ছুটে চলেছে সে। আর সামনের অন্ধকারটা একটু একটু করে হাঁ করে গিলে খেতে আসছে তাকে। হঠাৎই কিছুতে ধাক্কা লাগলো তার মাথায়। কিছু বোঝার আগেই মাথাটা ভীষণভাবে ব্যথা করে উঠল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখলো চিনু। মুখ থুবড়ে পড়ে যাওয়ার আগে ঝাপসা চোখে এক ঝলক দেখতে পেল চিনু। 100 বছর আগের বন্ধ হয়ে যাওয়া গাইনি ওয়ার্ড আজকে জেগে উঠেছে। আলো জ্বলছে প্রত্যেকটা ঘরে। সেই ঝোপঝাড় লতাপাতার জঙ্গলে ঢাকা ভাঙাচোরা বাড়িটা আর নেই। চকচকে নতুন বাড়িটায় এখন অনেক লোকের ভিড়। গম গম করছে গোটা গাইনি বিল্ডিং। দূর থেকে ভেসে আসছে অনেকগুলো বাচ্চার কান্না। আর ওই খুলে যাচ্ছে সামনের দরজাটা। কয়েকজন বেরিয়ে আসছে দরজা দিয়ে, এদিকে এগিয়ে আসছে তারা। পরিত্যক্ত জঙ্গলে ঢাকা বাড়িটা আজ আবার নতুন রোগী পেয়েছে। চিনু, চিনু, এই চিনু, শুনতে পাচ্ছ আমার কথা? না স্যার, রেসপন্স নেই, এখনো একই রকম। দেন উই হ্যাভ টু ওয়েট। যাই হোক, ইনজুরি তেমন সিরিয়াস নয়। ওর ইনফিউশনটা কন্টিনিউ করো, আর সিডেটিভের ডোজ একটু কমিয়ে দাও। শিওর স্যার। আবছা আলো আধারির মধ্যে থেকে সবই শুনতে পাচ্ছিল সে, কিন্তু সাড়া দিতে পারছিল না। অনেক দূর থেকে রেডিওর মতো ভেসে আসছে চেনা গলার স্বর দুটো। হ্যাঁ হ্যাঁ, এইবার চিনতে পেরেছে। মনে পড়েছে আবার। ওই তো ডক্টর মুখার্জির ভারী গলা। বেরিয়ে গেলেন রুম থেকে। আর একটা গলা সিস্টার বাসুর। বুক থেকে একটা পাথর নেমে গেল তার মানে সে বেঁচে গিয়েছে শেষ পর্যন্ত। তার মানে সে এখন হাসপাতালে শুয়ে। ওরা তাহলে খুঁজে পেয়েছে তাকে। আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে লাগলো চিনুর। ঘরে ভীষণ জোরালো একটা আলো জ্বলছে। চোখ খুলতেই তীব্র সাদা আলোয় চোখ ধাঁধিয়ে গেল তার। আস্তে আস্তে একটু শুয়ে যেতে ঝাপসা চোখে ঘরের চারপাশে তাকিয়ে দেখলেও হাসপাতালের একতলার একটা রুমে শুয়ে আছে। ইমার্জেন্সি রুম নাকি? রাত শেষ হয়ে আসছে। বাইরের জানলা দিয়ে সকালের নরম আলো ঢুকছে। জঙ্গলের দিক থেকে ভেসে আসা মৃদু ঠান্ডা বাতাস ঝাপটা মারছে মুখে। আহ, শান্তি।
এত কিছুর পরে এই হাসপাতালে শুয়েও কেমন আনন্দ হচ্ছে তার। শরীরটা এখনো বেশ দুর্বল, এত ক্লান্ত লাগছে কেন কে জানে। কষ্ট করে উঠে বসতে যেতেই ছুটে এলেন সিস্টার বাসু। দাদা কেমন লাগছে এখন? ঠিক লাগছে একটু, কিন্তু খুব টায়ার্ড লাগছে। ও কিছু না, ওষুধ চলছে বলেই এখনো আচ্ছন্ন লাগবে, একটু ঠিক হয়ে যাবে। একটু হাসার চেষ্টা করলো চিনু। আপনার জ্ঞান ফিরেছে, এটাই ভালো ব্যাপার। স্যারকে বলে দিতে হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলবেন প্লিজ। সিস্টারের মুখে স্পষ্ট কৌতূহলের ছাপ। কাল রাতে ঠিক কি হয়েছিল আপনার? দেখুন, আমরা আপনাকে মাঝরাতে কম্পাউন্ডে সেন্সলেস অবস্থায় খুঁজে পাই। আপনাকে দেখতে পেয়ে নিয়ে আসা হয় এখানে। আপনাকে বেশি কিছু জিজ্ঞেস করতে বারণ করে দিয়েছেন স্যার, কিন্তু তাও মানে আমি ঠিক বুঝতে পারছি না দাদা। কেঁপে উঠল চিনু। মুখটা একবার ফ্যাকাশে হয়ে গিয়েই আবার পরক্ষণে সামলে নিল। না, সে বলবে না, কিচ্ছু বলবে না কাউকে। সব মনে আছে তার, সব কিছু। কি করেই বা ভুলে যাবে সে? কি হয়েছিল, কেন হয়েছিল বলেই বা কি লাভ? কে বিশ্বাস করবে আজগুবি গল্প? নেশার ঘোরে ভুল দেখেছে ভেবে হাসবে। সে নিজেও তো হেসে উড়িয়ে দিয়েছিল। কাল রাতে যা ঘটেছে তারপর আর কোনো কিছুই বোধহয় উড়িয়ে দিতে পারবে না সে। কিন্তু না, আর কিচ্ছু মনে করতে চায় না সে। মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল সে। এ কি, শরীর খারাপ লাগছে দাদা? না না, আপনাকে সব ভাবতে হবে না, ছেড়ে দিন ছেড়ে দিন। আগে আপনি একটু সুস্থ হয়ে উঠুন। না ম্যাডাম, আমি ঠিক আছি। আমার শুধু কিছু মনে পড়ছে না। ডিউটিতে বেরিয়েছিলাম অন্য দিনের মতোই, তারপর কি হলো আর কিছুই মনে পড়ছে না। কেমন ছেঁড়া ছেঁড়া স্বপ্নের মতো। উঠে যেতে যেতে এবার চিন্তান্বিত স্বরে সিস্টার বললেন, ছাড়ুন, শখ পেলে হতে পারে অনেক সময় মনে থাকে না। যাকগে, আপনাকে মনে করানোর সমস্ত ব্যবস্থা না হয় আমিই করব। চমকে উঠল চিনু। মানে মনে করাবেন মানে? আরে ও কিছু না, মজা করলাম বলে কিছু মাইন্ড করবেন না, সরি। একটু হেসে বললেন সিস্টার। অপ্রস্তুতে পড়ে গেল চিনু। এ বাবা, সরি বলার কি আছে? না না, কিছু না। আচ্ছা দাদা, আপনি বিশ্রাম নিন, আমি যাই। হাতের কাগজপত্র গুছিয়ে নিয়ে দরজার দিকে এগোলেন সিস্টার। চিনু শুয়ে পড়ার আগে একবার হাত ঘড়ির দিকে তাকালো, আর তাকাতেই ছিটকে উঠল সে। মুখ দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো। এ কি করে সম্ভব? ঘাড় ঘুরিয়ে পাগলের মতো দেওয়ালের ঘড়িটা খুঁজতে লাগলো। ওই যে বাম দিকে, কিন্তু ঘড়িটা এখন চলছে না। রাত 3:06 থেমে গিয়েছে ঘড়িটা। আর চিনুর হাত ঘড়িতেও এখন সময় রাত 3:06। মধ্যরাতের শেষ প্রহর, আর ঘড়িটা থেমে নেই। করে একঘেয়ে সুরে কিছু এক বিপদের আভাস বয়ে ঘুরে চলেছে কাঁটাটা। আবার সেই পুরনো আতঙ্ক চেপে ধরল তাকে। না না, সে বেরিয়ে এসেছে ওখান থেকে। এই সবই কাকতালীয়। হয়তো ঘড়ি স্লো হয়ে গিয়েছে, হয়তো থেমে গিয়েছিল কাল রাত্রে। স্যালাইন চ্যানেলটা খুলে নিয়ে বিছানা থেকে লাফিয়ে নামলো সে। ম্যাডাম বলে ডেকে ডান দিকে ঘুরতেই দম বন্ধ করে ফেললো চিনু। শীত দাঁড়াবে ঠান্ডা ভয়ের স্রোত নেমে গেল তার। তবে কি আর ভাবনা চিন্তার ক্ষমতা বেঁচে নেই তার। ডান দিকের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন সিস্টার, আর সেদিকে তাকিয়ে সেই উজ্জ্বল সাদা আলোয় চিনু পরিষ্কার দেখতে পেল তার সাদা পোশাকের পিছন দিকটা এখন লাল, টকটকে লাল টাটকা রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর। কেঁপে কেঁপে উঠছেন তিনি, হাসছেন হাসছেন ম্যাডাম। থেমে গিয়েছেন তিনি। এবার একটু একটু করে ঘুরে তাকাচ্ছেন চিনুর দিকে। গা থেকে খসে খসে পড়ছে রক্তে ভেজা সাদা পোশাকটা।
কাঁপতে কাঁপতে এক এক পা করে পিছিয়ে যাচ্ছে চিনু। এইবার পুরো ঘুরে দাঁড়িয়েছেন তিনি। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তার। তার সামনে এখন সিস্টার বাসু না, যিনি দাঁড়িয়ে আছেন তাকে মানুষ বলা যায় না। তিনি এই জগতেরই না। ফ্যাট ফ্যাটে সাদা ফ্যাকাশে মুখটায় জায়গায় জায়গায় বীভৎস কালো পচন ধরেছে। দানবীয় চোখ দুটোয় মণি আছে কিনা জানে না সে। হাঁ করে হাসছেন মহিলা, আর সেই মুখের ভিতর দিকে তাকিয়ে বুক শুকিয়ে গেল তার। মুখের ভিতরে একটা ভয়ঙ্কর কালো শূন্যতা। পরনের ছেঁড়া শাড়িতে জায়গায় জায়গায় কালচে পুড়ে যাওয়ার দাগ। আর আর তাকিয়ে থাকতে পারছে না সে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ সামনে দাঁড়িয়ে থাকা নারী শরীরটা গর্ভবতী। শাড়ির ভিতর থেকে যেন ঠেলে বেরিয়ে আসছে ফুলে থাকা তলপেটটা। জায়গায় জায়গায় পচন ধরেছে সেখানেও। আর সেই পচে যাওয়া মাংসের ভিতর থেকে বেরিয়ে রয়েছে একটা ছোট্ট হাত, কয়েকগুলো আঙুল, আর জমাট বাঁধা রক্তপুঁজের তলা। রক্তে ভেসে যাচ্ছে গোটা পা। এইবার হাতটা নড়ে উঠল একবার। চিনু এত কিছুর পরেও জ্ঞান হারালো না। সহ্যের সীমা ছাড়িয়ে বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে চলে এসেছে সে। এক পা করে পিছিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁ করে দম নিতে নিতে দেখল নারী মূর্তি পিছিয়ে যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে। আর যেতে যেতে বন্ধ করে দিচ্ছে দরজাটাকে। না না না! এইবার চিৎকার করে হেসে উঠল নারী মূর্তি। হাসির দমকে কেঁপে কেঁপে উঠছে তার সারা শরীরটা। একদলা কালচে রক্ত ছিটকে বেরিয়ে এলো তার মুখ থেকে। সেই পুরনো চেনা গন্ধটা আবার নাকে এসে ধাক্কা মারল চিনুর। হঠাৎ করে তীব্র হয়ে গেছে গন্ধটা। সেই অসহ্য দুর্গন্ধ নাক মুখ জ্বালিয়ে দিচ্ছে। তবে আর অচেনা না, মনে পড়ে গিয়েছে তার সব। চিনতে পেরেছে সে, গন্ধটা পচা মাংসের, মর্গের পিছনের ঘরে পচে যাওয়া লাশের গন্ধ। পাগলের মতো হেসেই চলেছে নারী মূর্তি। আর হাসির সাথে নড়ে চড়ে উঠছে তার ফুলে থাকা তলপেটটা। ছোট্ট একটা হাত সেখান থেকে বেরিয়ে আসছে একটু একটু করে। আর হলদে পুঁজ মেশানো জমাট বাঁধা কালচে রক্তের স্রোত নামছে তার ফ্যাকাশে সরু সরু দুটো পা বেয়ে। ভয়ে ঘেন্নায় কেড়ে ফেললো চিনু। আমাকে যেতে দাও বলে চিৎকার করে উঠল সে। এবার হাসি থামিয়ে তার দিকে স্থিরভাবে তাকালো মূর্তিটা। আগুন জ্বলে উঠল যেন তার দু চোখে। সেই ঠান্ডা সাদা চোখের অতল দৃষ্টিতে সে যেন ঝাঁপিয়ে পড়ার আগে একবার মেপে নিতে লাগলো কোণঠাসা অসহায় শিকারকে। সেই দিকে তাকিয়ে চোখ বুজে ফেলল চিনু। ওই নারকীয় দৃষ্টি যেন বুকের ভেতর পর্যন্ত ঢুকে আসছে, শুষে নিতে চাইছে শেষ সাহসের বিন্দুটাকেও। চোখ বুঝে সে শুনতে পেল বেরিয়ে যাচ্ছে মূর্তিটা। আর তারপর ঠান্ডা ফ্যাকাশে দানবীয় গলায় বলে উঠল, মনে পড়ছে না? কিচ্ছু মনে পড়ছে না? এইবার পড়বে, সব মনে আসবে। সব পরিষ্কার মনে পড়বে এইবার, সব। বলতে বলতে একটু একটু করে পিছিয়ে যেতে লাগলো মূর্তিটা। আর সেই সাথে বন্ধ হয়ে আসছে দরজাটা। তার ফাঁক দিয়ে করিডোরের হালকা আলোয় অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে সে। বহু দূর থেকে ভেসে আসছে তার গলার স্বর। এখনো হেসে চলেছে সে, ভয়ঙ্কর আনন্দের এক পৈশাচিক হাসি, শিকার ধরার আদিম নারকীয় হাসি। আর বন্ধ হয়ে যাচ্ছে দরজাটা। চিনুকে চিরকালের মতো এই ঘরে বন্দি করে দিতে চায় সে।
ভয়ের অনুভূতি আর কাজ করছে না তার মাথায়, আর কিছুই মাথায় আসছে না তার। বাঁচার প্রবল চেষ্টায় লাফিয়ে উঠে দাঁড়ালো চিনু, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো দরজার উপর। বন্ধ হয়ে আসছে দরজাটা, আর সামান্য চুলের মতো সরু একটা ফাঁক। ঝাঁপিয়ে পড়ে সেই ফাঁকের মধ্যে হাত ঢুকিয়ে দিল সে। শেষ চেষ্টা। আজ সাক্ষাৎ শয়তান ভর করেছে দরজার উপর। অমানসিক যন্ত্রণায় গলা ছিঁড়ে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো তার মুখে। মুখ থুবড়ে দরজার সামনে ছিটকে পড়ে গেল সে, আর হাতের সবকটা আঙুলকে দুমড়ে মুচড়ে দিয়ে সশব্দে বন্ধ হয়ে গেল দরজাটা। আর তার সঙ্গেই নিভে গেল ঘরের একমাত্র সাদা আলোটা। হতভম্বের মতো কয়েক সেকেন্ড বসে রইল চিনু। তারপর সম্বিত ফিরে আসতেই বুঝতে পারল ফাঁদে আটকা পড়েছে সে। ঘর থেকে বেরোনোর আর কোনো রাস্তাই নেই। ঘরটা একতলায়, কিন্তু জানলায় মোটা লোহার গ্রিল। বেরোতে হলে একমাত্র দরজাই সম্বল। ভয়ে ছাপিয়ে বেঁচে থাকার চেষ্টায় দিশেহারা হয়ে গেল চিনু। ডান হাতের সবকটা আঙুল বোধহয় ভেঙে গিয়েছে, কিন্তু যন্ত্রণা টের পেল না। ঘুরে দাঁড়িয়ে সে ঝাঁপিয়ে পড়ল দরজার ওপর, পাগলের মতো গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আর দরজার উপর আছড়ে পড়তে লাগলো একের পর এক জোরালো লাথি। কাজ হলো না, এক ফোঁটাও নড়ল না দরজাটা। খ্যাপা হাতির মতো এইবার বলিষ্ঠ দেহটা নিয়ে চিনু ঝাঁপিয়ে পড়ল দরজার ওপর। কাঁধ দিয়ে সজোরে ধাক্কা মারতে লাগলো একের পর এক। আশ্চর্য, পুরনো আমলের ঘুণ ধরা দরজা তাতেও খুলল না, ভাঙলও না। কোনো এক অজানা শয়তানি জাদুতে যেন অসীম শক্তিতে কেউ উল্টো দিকে চেপে ধরে আছে দরজাটা। পিঠ দিয়ে আটকে রেখেছে সমস্ত ঘাত প্রতিঘাত। আশা শেষ। এই বিভীষিকার রাত শেষ হওয়ার আশা করে না আর চিনু। ঘড়ি দেখতেও ভুলে গেল সে। আর মাথা কাজ করছে না। মৃত্যুর সামনে দাঁড়ালে বেপরোয়া হয়ে যায় মানুষ, কিন্তু সে ভেঙে পড়ল। দু হাতে মাথা চেপে ধরে বসে পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই শুনতে পেল আওয়াজটা। অজানা আতঙ্কে বুকটা কেঁপে উঠল তার। এবার কি? আর কত বাকি এখনো? একটা মৃদু শব্দ, অনেকটা বিছানার চাদরে পা ঘষার মতো। আশ্চর্য, বিছানার চাদর! উঠে দাঁড়ালো সে। হ্যাঁ, আছে তো বিছানা। এতক্ষণে এইসব ঘটনার জেরে সে তো তাকিয়েও দেখেনি রুমের আশেপাশের বিছানায় কারা শুয়ে আছে। প্রয়োজনও বোধ করেনি সে, খেয়াল করেনি একবারের জন্য। তবে কি আরো ওই ভয়ঙ্কর পিশাচ মূর্তির মতো আরো? চোয়াল শক্ত হয়ে গেল তার। আর ভয় লাগছে না। খুব বেশি ভয় পেলে মানুষ ভয়ের অনুভূতিটাই হারিয়ে ফেলে। কেমন বেপরোয়া হয়ে দরজায় পিঠ দিয়ে ঘুরে দাঁড়ালো সে। আর বুকটা কেঁপে উঠল আরো একবার। সেই পচা গন্ধ। খসখস আওয়াজটা থেমে থেমে হচ্ছে এখন। অন্ধকারে চোখটা অনেক সইয়ে নিয়েছে সে। ঘরের ভিতরের দিকে তাকাতেই দেখতে পেল জিনিসগুলো। জিনিসই বলা যায়, ছোট ছোট পুতুলের মতো ছায়া মূর্তি। চাদর সরিয়ে উঠে বসেছে বিছানার ওপর, কিলবিল করে নড়ে চড়ে উঠছে মাঝে মাঝে। আর তারপর তাদের চোখগুলো জ্বলে উঠল। হালকা সাদা মণিহীন অপার্থিব দৃষ্টি দিয়ে সবকটা চোখ একসাথে স্থির হয়ে গেল তার উপর। আর এইবার বিছানা থেকে নামতে শুরু করলো পুতুলগুলো, একের পর এক। ঝাঁক বেঁধে ঘরের পেছনের দিক থেকে বেরিয়ে আসতে লাগলো অসংখ্য ছায়া পুতুল। মাথায় আগুন ধরে গেল চিনু। অনেক হয়েছে, আর না, এর শেষ দেখে ছাড়বে সে। পুতুলগুলোকে আগে ভেঙে টুকরো টুকরো করে দেবে সে। লাফিয়ে এগিয়ে গেল ঘরের ভিতরে। প্রচন্ড আক্রোশে একটা পুতুলকে হ্যাঁচ কাটানে দু হাতে তুলে নিয়ে থমকে গেল সে। আশ্চর্য, ভীষণ নরম আর চটচটে পুতুলগুলো, ঠিক যেন অনেকটা চামড়ার মতো। এক মুহূর্ত সময় লাগলো তার। তারপর পুতুলটাকে তুলে নিয়ে চোখের সামনে ভালো করে ধরতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল সে। হাত থেকে খসে পড়ে গেল পুতুলটা। অসম্ভব! সে হাতে যেটা ধরেছিল সেটা কোনো প্লাস্টিকের পুতুল না, সেটা একটা মানব ভ্রূণ।
একটা অপরিণত রক্তাক্ত ভ্রূণ, নরম গোলাপি চামড়া, অপরিণত ছোট ছোট হাত পা আর অস্বাভাবিক বড় আকারের মাথা। সেটা সারা দেহের প্রায় সর্বত্র গোলাপি চামড়া ফেটে বেরিয়ে আসছে ছটছটে পুঁজ মেশানো বাদামি রক্ত। কালচে পচন ধরেছে ক্ষতস্থানে, যেন কবর খুঁড়ে বহু বছর বাদে বেরিয়ে পড়েছে সেটা। দুঃস্বপ্নের মতো পৈশাচিক একটা মৃত ভ্রূণ। সেই অবিশ্বাস্য ভয়ঙ্কর দৃশ্যে আর তার বিকট মাংস পচার দুর্গন্ধে মাথা ঘুরে পড়ে গেল চিনু। আর মাটিতে পড়ে যেতেই শুনতে পেল খিলখিল করে হেসে উঠল ভ্রূণগুলো। সেই হাসির মধ্যে মিশে থাকা বিদ্রুপ আর নারকীয় আনন্দের সুর যেন সবটুকু প্রাণ শক্তি শুষে নিল তার। এরা কথা বলতে পারে। চোখ তুলে চিনু দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে হাতে তুলে নেওয়া সেই ভ্রূণটা। অদ্ভুত একটা হাসি খেলে যাচ্ছে তার অপরিণত অমানসিক সেই মুখে। আর আর তার হা করা চোয়ালে সাজানো রয়েছে সারি সারি দাঁত। সে দাঁত মানুষের না, ধারালো করাতের মতো ছোট ছোট তীক্ষ্ণ দানবীয় দাঁত। লালা ঝরছে তার থেকে, আর মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে একটা লম্বা জিভ। চিৎকার করে হেসে উঠল সেগুলো। কি করে মরবে সে? মৃত্যু, সাক্ষাৎ মৃত্যুর মতো এই দুঃস্বপ্নের সাথে লড়ার ক্ষমতা নেই তার। বাঁচার আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তার। এখন উঠে দাঁড়ানোর মতো জোরটুকু আর নেই তার। মাথা ঘুরছে, চোখের সামনে দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে তার। শেষ চেষ্টার মতো হামাগুড়ি দিয়ে চিনু এগোতে লাগলো দরজার দিকে। আর তার সঙ্গে কিলবিল করে তেড়ে এসে পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ল ভ্রূণগুলো। পাতালের অতল অন্ধকার থেকে উঠে আসা অজস্র অমানসিক মানব ভ্রূণ। ধারালো করাতের মতো তীক্ষ্ণ দাঁত সজোরে বসিয়ে দিল তার দেহের সর্বত্র। পাতালের অন্ধকারে ডুবে থাকা বহু প্রজন্মের ক্ষুধার্ত ভ্রূণগুলো এক চুলো আর এগোতে দিল না চিনুকে। ছিঁড়ে খুঁড়ে খেতে লাগলো তার অসহায় রক্তাক্ত ক্লান্ত দেহটাকে। রক্তে ভেসে যেতে লাগলো তার সারা শরীর। যন্ত্রণায় ছটপট করতে করতে চিৎকার করতে লাগলো সে। ভাঙা গলা দিয়ে কাতর আর্তনাদের মতো আওয়াজ বেরিয়ে এলো। দেহের কোথাও আর কোনো সাড় নেই। মৃত্যুও বোধহয় ভালো ছিল। টেনে হিঁচড়ে নিতে লাগলো ওরা সবকিছু। প্রবল আক্রোশে খুবলে নিতে লাগলো মাংসপেশি। দানবীয় খিদেতে একদল ক্ষুধার্ত আদিম নরখাদক টুকরো টুকরো করতে লাগলো দেহটাকে। চোখ দিয়ে জল বেরিয়ে এলো তার। আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে তার সারা শরীরটা। দম বন্ধ হয়ে আসছে তার। শেষ হয়ে আসছে জীবনী শক্তি। মৃত্যুর খুব কাছে সে চলে এসেছে। ঘর ঘর করে গুঙ্গানি বেরোতে লাগলো তার গলা দিয়ে। প্রবল যন্ত্রণায় জ্ঞান হারানোর আগে শুনতে পেল তার পায়ের হাড় মটমট করে ভেঙে তুলে নেওয়ার শব্দ, আর সেই পৈশাচিক হাসি। আর তারপরই সব অন্ধকার, বোধ হয় চিরকালের জন্য। রাত 3টে বাজার পরেও তাকে কোথাও দেখতে না পেয়ে অবাক হয়েছিলেন তপনদা। তারপর কল করেও যখন সে ধরেনি, চিন্তিত হয়ে কিছু একটা আশঙ্কা করেই টর্চ আর লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিলেন খুঁজতে। আর একটু এগোতেই শুনতে পান একটা ভাঙা গলার অস্ফুট চিৎকার, সেই জঙ্গলে ঢাকা গাইনি ওয়ার্ডের দিক থেকে। আর কিছু বুঝতে বাকি থাকেনি অভিজ্ঞ তপনদার। আরো একজন শিকার, আরো একবার, দুর্ভাগ্য। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে অন্য গার্ডদের ডেকে আনেন তিনি। ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। সবাই মিলে জঙ্গল ভেঙে গাইনি ওয়ার্ডের পেছনের দিকে যেতেই ভাঙা জানলা দিয়ে চোখে পড়ে ভিতরের ভাঙাচোরা জিনিসপত্রের স্তূপের ওপরে পড়ে থাকা চিনুর রক্তাক্ত অচৈতন্য দেহটা। কাছে গিয়ে তারা দেখে ক্ষীণ হয়ে আসছে পালস, কিন্তু তখনও প্রাণ আছে। পাশের আবিশের স্তূপের ওপর পড়েছিল তার ডান পায়ের ক্ষতবিখ্যাত কাটা টুকরোটা। গোড়ালি থেকে কেউ যেন করাক চালিয়ে কেটে নিয়েছে সেটা।
বমি চেপে ধরাধরি করে তাকে তুলে নিয়ে এসেছিল তারা। একটাও কথা বলেনি কেউ। এ জিনিস তাদের আগেও দেখা হয়ে গিয়েছে। আগের গার্ডকে বাঁচাতে পারেনি তারা, তবে চিন্ময় বেঁচে গিয়েছিল। বেঁচে গিয়েছিল চিনু, কিন্তু প্রাণের মূল্য তাকে চোকাতে হয়েছিল, আর সাথে কৌতূহলেরও। হাসপাতালে যখন ভর্তি করা হয় তখন তার পিঠ থেকে শুরু করে সারা দেহে হাতে পায়ে অজস্র টাটকা ক্ষত, কোনো হিংস্র জন্তুর কামড়ের মতো, কিন্তু অস্বাভাবিক ছোট ছোট অসংখ্য দাঁতের দাগ। প্রবল রক্তক্ষরণে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল বাঁ পায়ে, আর ডান পায়ের পাতাটাও আর জোড়া সম্ভব ছিল না। দুটো পাই কেটে বাদ দিতে হয় হাঁটুর নিচ থেকে। বাম হাতের কুনুই থেকে হাড়গুলো কেউ টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিল তার। স্টিলের রড বসাতে হয় সেই হাতে, আর গোটা শরীরে ছিঁড়ে ফালা ফালা হওয়া চামড়ায় অসংখ্য সেলাই। শকে কোমায় চলে যায় চিন্ময়। 1 সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে হুইল চেয়ারে বসে সে যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসে, তখন শুধু দেহ না, মনেও একটা বীভৎস ক্ষত। সারা জীবনের মতো এক নারকীয় দুঃস্বপ্নের বোঝা নিয়ে বাড়ি ফেরেছে। হাসপাতালের চাকরিটা চলে যায়। প্রাণে বেঁচে গেলেও এক অদ্ভুত জড় পদার্থের মতো হয়ে যায় ছটফটে ছেলেটা। নীলয় দেখতে গিয়েছিল একদিন, বেশিক্ষণ থাকতে পারেনি। বাড়ির সামনের দরজায় চিন্ময় গুম মেরে বসে থাকে সারাদিন, কথা বেরোয় না মুখ দিয়ে। কিছু জিজ্ঞাসা করলে কেমন আহত পশুর মতো শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তার নিরুত্তাপ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলেও ভীষণ অস্বস্তি লাগে মনে। তারপরেও বিভিন্নভাবে সে রাতের কথা অনেকবার জিজ্ঞাসা করেছে নিলয়, কোনো উত্তর পায়নি। সমস্ত ঘটনাগুলো কেউ চিরকালের মতো মুছে দিয়েছে চিন্ময় স্মৃতি থেকে। তবু প্রত্যেকবারই প্রশ্নটা শুনলেই কোনো এক অজানা আতঙ্কে কেঁপে কেঁপে ওঠে তার সারা দেহ। ফ্যাকাশে রক্ত শূন্য হয়ে যায় মুখটা, বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করে, আর তারপর কোনো রকমে এড়িয়ে পালিয়ে যায় সামনে থেকে। নিলয়ের কৌতূহল বরাবরই একটু বেশি। চিন্ময়কে জিজ্ঞাসা করে লাভ না হওয়ায় শেষে সে নিজেই খোঁজ নিতে শুরু করে বিভিন্ন জায়গায়। হাসপাতালেও গিয়েছিল একবার, লাভ হয়নি আদেও। ঘটনাটা শুনলেই সবাই এড়িয়ে চলে। কিছু একটা আতঙ্কে আসল সত্যটা গোপন রাখার চেষ্টা করে ওরা। নিলয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ প্রায় 3 দিন হলো সে নিখোঁজ। 3 দিন আগে অফিস যাচ্ছে বলে বেরিয়েছিল সকালে, কিন্তু অফিসের সবাই এক বাক্যে স্বীকার করেছে সেখানে সে যায়নি সেদিন। আশেপাশের সমস্ত মর্গ আর থানায় খবর দেওয়া হয়েছে। সন্ধান চাই লেখা পোস্টার পড়েছে শহরের অনেক মরচে ধরা ল্যাম্পপোস্টে। কোথাও কোনো হদিশ না রেখে কর্পূরের মতোই হাওয়ায় যেন ভ্যানিশ হয়ে গিয়েছে ছেলেটা। তারপর আজ সকালে নিলয়ের ল্যাপটপের লক খুলে পাওয়া গিয়েছে জিনিসটা। একটা ডায়েরি গোত্রে টাইপ করা ডকুমেন্ট, অনলাইনে আপডেট করা যায় যে কোনো জায়গা থেকে। সেখানে নিয়মিত প্রত্যেক দিনের অনেক ঘটনা লিখে রেখেছে সে, আর শেষ আপডেটটা করা হয়েছে নিলয়ের ফোন থেকে। সময়টা জলজল করছে নিচের প্যানেলে, ঠিক 3 দিন আগের বেলা 11টায়। জানি না, আমি সত্যি জানি না কি ঘটেছিল তার সাথে সেই রাতে। জঙ্গল থেকে আসা কোনো বুনো জন্তু, নেশার ঘোরে রাবিশের উপর পড়ে যাওয়া, কোনো শত্রুর আক্রমণ, নাকি আরো ভয়ঙ্কর কল্পনাতীত কিছু। আমি আজও কিচ্ছু বুঝতে পারি না। ইন্টারনেটে তন্ন তন্ন করে সার্চ করেছি এই কয়েকদিন ধরে। শহরের সমস্ত নিউজ এজেন্সির ওয়েবসাইট, ফেসবুক পেজ, সব কিছু চেক করেছি। এমনকি পুরনো ইতিহাস নিয়ে লেখালেখি করেন এরকম 2-1জনকেও মেসেজ করে দেখেছি, কিন্তু কোথাও কোনো হদিশ নেই। তবে শেষ পর্যন্ত আমি পেয়েছি, এমন একটা জিনিস পেয়েছি যা ইন্টারনেট আমাকে দিতে পারেনি। পুরনো হলদেটে ছিঁড়ে ছিঁড়ে আসা কয়েক টুকরো কাগজ,
যা আমাকে সেই তথ্যের প্রায় খুব কাছাকাছি নিয়ে গিয়েছে। কালকে বিকেলে হঠাৎ কি মনে হলো, গিয়েছিলাম জলপাইগুড়ির টাউন লাইব্রেরিতে। ধুলোর মোটা আস্তরণ সরিয়ে পুরনো কাগজের আর্কাইভ ঘেঁটে আবিষ্কার করলাম একটা অদ্ভুত তথ্য। সরি, একটা না, দুটো তথ্য, যার পরেরটা আবার খুবই আজগুবি। যাই হোক, তথ্যটা হলো লামাহাটার ওই হাসপাতালটা নাকি বছর 30 আগে হঠাৎ করেই একদিন বন্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালের খোলসের আড়ালে গোপনে বেআইনি ভ্রূণ হত্যা চলতো সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষের নাকের ডগায় গাইনি ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তারদের একটা চক্র রাতের অন্ধকারে অবাধে ভ্রূণ হত্যা করত ফরমাইশ অনুযায়ী। অনেক টাকার বিনিময়ে সেই মৃত ভ্রূণ, কখনো বা বার করে নেওয়া জীবন্ত ভ্রূণও পাচার হতো বাইরে। স্থানীয় অনেক বড় মাথাই যুক্ত ছিলেন এর সাথে। হঠাৎ সবকিছু এক রাতে পাল্টে যায়। পাশের গ্রামের এক গর্ভবতী মহিলার ভ্রূণ বার করে নেওয়ার সময় সেটা তার পরিবারের কেউ দেখে ফেলে। জানতে পেরে মহিলাটিকে সেখানেই খুন করে গাইনি ওয়ার্ডের পিছনের জঙ্গলে পুড়িয়ে ফেলা হয়। সব প্রমাণ লোপাট করে সেই রাতে পালিয়ে যেতে চায় শয়তানগুলো, কিন্তু তার আগেই খবর পেয়ে গোটা গ্রামের লোক ঢুকে পড়ে হাসপাতালের ভিতর। ভাঙচুর করে উন্মত্ত জনতা শেষে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয় গাইনি ওয়ার্ডে। বেরোনোর আগেই অপরাধীরা জীবন্ত পুড়ে মারা যায়। এরপর হাসপাতাল বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। নৃশংস ঘটনাটা পড়ে খুব চমকে উঠেছিলাম। এর সাথে কি তবে কোনো যোগাযোগ আছে? কে জানে। আর পরের খবরটা আমি বিশ্বাস করি না। চিনু জয়েন করার সপ্তাহখানেক আগেই একজন গার্ড নিখোঁজ হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলে সে নাকি বাড়ি ফিরে গিয়েছে, কিন্তু রিপোর্টার লিখেছেন খোঁজ নিয়ে তিনি গুজব শুনেছেন গার্ডটি বাড়ি যায়নি। তার রক্তাক্ত মৃতদেহ নাকি পাওয়া গিয়েছিল হাসপাতালের পিছনের একটা পোড়ো বাড়িতে। হোয়াট এ ক্র্যাপ অফ এ স্টোরি। আজ কবি যত সব গ্রাম্য ভূতের গল্প। পুনশ্চ আমি যাচ্ছি, আমার কৌতূহল মেটেনি। একটা অদ্ভুত খটকা লেগে আছে মনের ভিতরে। এই ঘটনার পুরোটা জানতে না পারলে সেটা যাবে না, আর জানতে তো আমাকে হবেই। আমি এখন বাসে যাচ্ছিলাম হাটের দিকে, ওই হাসপাতালে। আজ সারাদিন ঘুরে দেখব, আর রাতে চারপাশ ফাঁকা হয়ে গেলে ঢুকবো ওই বাড়িটায়। জানতে হবে তো কি ঘটেছিল সেই রাতে। জায়গাটায় আবার বড্ড পচা একটা গন্ধ ছাড়ে, কিসের কে জানে। তবে আমাকে যেতেই হবে। বাড়িটা আমায় বড্ড টানছে। শুনছিলেন গল্প ক্যাফের আজকের নিবেদন, লেখক সাগ্নিক সিনহার কলমে ওরা কথা বলতে পারে। গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা কেমন গল্প শুনতে চান সেটাও জানাবেন। পরবর্তীকালে আমরা সেই রকমই গল্প পরিবেশন করার চেষ্টা করব। গল্প পাঠে দেবদীপ, চিনুর চরিত্রে কুশল, দিলীপদা দেবাশিস, তপনদার চরিত্রে অভিষেক, ডক্টর মুখার্জি অর্ণব, সিস্টার বাসু পায়েল, ভৌতিক মহিলা রিয়া, নিলয় সুপ্রতিম। তাহলে আজ এখানেই শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন গল্প ক্যাফে। ধন্যবাদ, শুভরাত্রি।